হ্যালো এভরিওয়ান, আমি আলপন মুখার্জি। তোমরা দেখছো নিফটি অপশন প্রো। আশা করছি ডিসক্লেমারটা সবাই খুব ভালোভাবে পড়ে নিয়েছো। আমি আর একবার বলতে চাই, এখানে কিন্তু কোনো ধরনের বাইসের রেকমেন্ডেশন দেওয়া হয় না। তোমরা যদি ট্রেডিং বা ইনভেস্টিং রিলেটেড কোনো ধরনের ডিসিশন নিতে চাও, তাহলে কিন্তু একজন অবশ্যই সেবি সার্টিফাইড বা এনএসসি সার্টিফাইড এক্সপার্টের সাথে কথা বলে নিও। আমি কিন্তু কোনো ধরনের সেবি সার্টিফাইড বা এনএসসি সার্টিফাইড এক্সপার্ট নই। তো আসা যাক আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা যেটা হতে চলে যায় ইনভেস্টমেন্টের থার্ড পার্ট এটা। তো ইনভেস্টমেন্টের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা এখনো পর্যন্ত যারা দেখোনি তারা কিন্তু সেই পার্টগুলো দেখে তবে এই পার্টটা এসো, কেননা আগের পার্টগুলোতেই আমি এই স্টকগুলোকে ডিসকাস করেছিলাম। আগের পার্টগুলোতে যারা এখনো দেখোনি, আই বাটনে দেয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে এলটিআই মাইন্ডট্রি আর এইচডিএফসি ব্যাংক, ডিভিস ল্যাবের মতো কিছু শেয়ার আমি আলোচনা করেছিলাম। আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে এগুলো অ্যাড করা পছন্দ করব, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি ইনভেস্টমেন্ট করার আগে কি কি জিনিস অ্যানালাইজ করে দেখি কোনো স্টকের ভিতরে, সেটা আমি তোমাদের সাথে শেখানোর একটা চেষ্টা করছি। এটা কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপাস ভিডিও, কেউ কিন্তু এগুলো রেকমেন্ডেশন হিসেবে নেবে না। তো আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি। আর এখানে আমি ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এসিসি, এশিয়ান পেন্টস আর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতো কিছু স্টক। আর আমি কিছুদিন ধরে কন্টিনিউ ভিডিও আনতে পারছি না। এখানে আমার একজন বলেছিলেন যে ইনভেস্টমেন্টের ভিডিওটা কেন আসছে না, ইনভেস্টমেন্টের আপডেটের ভিডিওটা আসছে না কেন, সেটা আমায় জিজ্ঞেস করেছিলেন একজন। তো আমি তাকে একটাই কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমার লাস্ট উইক খুবই ফিভারের জন্য আমি কন্টিনিউ করতে পারছি না ভিডিওগুলো, আর গলার অবস্থা খুবই খারাপ। তো যারা বুঝতে পারবে না একবার কোয়েশ্চেন করতে পারো কমেন্টের মাধ্যমে। তো আমি আপডেটগুলো প্রথমে দিয়ে দিই কি কি আমার আপডেট রয়েছে। এখানে প্রথমে দেখে রাখো এলটিআই মাইন্ডট্রি, আমি বলেছিলাম একদম মাসের প্রথম দিকে 5,708 টাকায় আমি এটা ডিসকাস করেছিলাম। আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে অ্যাড করার কথা আমি এটাকে বলেছিলাম। আর এখানে দেখো এলটিআই মাইন্ডট্রি এখন কত দাম চলছে সেটা একবার দেখে নেওয়া যাক। আমি যেমনটা তোমাদের বললাম 5,708 টাকায় আমি ডিসকাস করেছি। এই যে গ্রিন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ডিসকাস এরিয়া, মানে এই জায়গায় আমি ডিসকাস করেছিলাম। আর এখন কিন্তু প্রাইস চলছে প্রায় 6,259 টাকা মতো। তো অনেকটাই একটা জাম্প দেখতে পাচ্ছ এখানে। আমি তাও একবার তোমাদের স্কেল দিয়ে মেপে দেখিয়ে দিই কত পার্সেন্ট গ্রোথ হয়েছে আমার এক মাসে। এখানে এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 9.50% মতো উপরে চলে গেছে এলটিআই মাইন্ডট্রি। এটা কিন্তু এলটিআই মাইন্ডট্রি একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি রয়েছে, 6,283 টাকার কিন্তু এটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করতে পারে। এখানে আমি আমার যে পার্সোনাল পোর্টফোলিও রয়েছে এখান থেকে কিন্তু আমি এক্সিট করব এখন। আর এইখানটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমি এটা 7,315 লেভেল যেটা রয়েছে সেটার জন্য আমি কিন্তু আমার পজিশনটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি, যদি 6,283 লেভেলটা ব্রেক করে যায়। তো তো এবার সেকেন্ড যে স্টকটা রয়েছে সেটা আমি চলে আসি এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকের উপরে দেখে নেওয়া যাক কি রেজাল্ট এসছে এইচডিএফসি ব্যাংকে। আচ্ছা, এখানে এইচডিএফসি ব্যাংকে দেখতে পাচ্ছ আমি যেমনটা বলেছি যে এই যে গ্রিন লাইনটা আমার ডিসকাস এরিয়া। তো এখানে আমি 1,653 টাকায় এইচডিএফসি ব্যাংকে কিন্তু বলেছিলাম যে আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে অ্যাড করব। এখন প্রাইস চলছে যেটা 1,682 টাকা। আর এখানে আমি এটা দেখে নিই কত টাকার গ্রোথ রয়েছে এখানে। এখানে তোমাদের স্কেল দিয়ে দেখিয়ে দিই 1.91%, যেটা আমার মনে হয় 1 মান্থে এটা কিন্তু মোটামুটি বেটার রিটার্ন একটা ইনভেস্টমেন্টের জন্য। আর এখানে কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া এখনো অনেকটা দূরে রয়েছে, 1,711 টাকায় আমার রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কিন্তু আমি এই স্টকটাকে রেজিস্ট্যান্স এরিয়ায় আমি সেল করা পছন্দ করব না। আমি এটাকে আরো অ্যাড করব কিন্তু সেল করব না আমি এটাকে। আমার এটা আরো অনেক বেশি টার্গেটের জন্য যেতে পারে এইচডিএফসি ব্যাংক। আমার মনে হয় এটা যথেষ্ট আন্ডার ভ্যালু রয়েছে। এইচডিএফসি ব্যাংক অনেকদিন ধরেই একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে, যে কারণে আমি এটা এক্সপেক্ট করছি আরো উপরের দিকে যেতে পারে। তো আমি এটা সেল করার জায়গায় আমি এটাকে আরো আমার পজিশনে অ্যাড করা পছন্দ করব। তো থার্ড যে স্টকটা রয়েছে সেটাই আসা যাক। এখানে থার্ড স্টক আমার যেটা রয়েছে ডিভিস ল্যাব। যেমনটা আমি তোমাদের বলেছিলাম ডিভিস ল্যাব কিন্তু কোয়ার্টারলি যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করছে না, কিন্তু আমি চার্ট ওয়াইজ যেটা দেখতে পাচ্ছি যে ডিভিস ল্যাব একটা কিন্তু ভালো রকম গ্রোথ দেখাতে পারে। আজকে ডিভিস ল্যাব কিন্তু একটা ভালো রকম গ্রোথ দেখিয়েছে। আজকে
দেখতেই পাচ্ছ প্রায় 4%, 4%-এর কাছাকাছি কিন্তু উপরে গেছে। এখানে দেখতে পাচ্ছ 168 টাকা কিন্তু আজকে উপরে গেছে। আজকে 26 তারিখ, তো 26 তারিখে কিন্তু 168 টাকা উপরে গেছে। আমরা যে প্রাইসটাই ডিসকাস করেছিলাম দেখো 3681 টাকায় কিন্তু আমি প্রাইসটা ডিসকাস করেছিলাম। এখানে যেমনটা আমি তোমাদের লিখেও দিয়েছিলাম যে আমি 8 তারিখে এন্ট্রি করব। ওকে, তো 8 তারিখে এন্ট্রি যদি আমার হয়ে থাকতো তাহলে সেখান থেকে আমার কত দূর গেছে সেটা আমি একবার দেখে নেবো। 8 তারিখ এখানে একবার দেখে নেওয়া যাক। 8 তারিখ, হ্যাঁ, এখানে আমার কেনার পরে কিছুটা নিচে গেছিল কিন্তু এখান থেকে আবার উপরে গেছিল, আবার নিচে গেছে, কিন্তু এখান থেকে একটা দেখো ভালো রকম গ্রোথ কিন্তু উপরের দিকে আমি পেয়ে গেছি। আর এখানে একবার আমি তোমাদের দেখিয়ে দেবো কত টাকার আমার গ্রোথ হয়েছে। এখানে প্রায় দেখো এখানে আমার কেনার পরে কিন্তু 5.79% পর্যন্ত কিন্তু উপরে গেছিল, আর এখন সেটা 4.87%-এর কাছাকাছি কিন্তু ঘোরাঘুরি করছে। আর এটা কিন্তু একটা দেখো রেজিস্ট্যান্স ফেস করছে 3878 টাকায়। এটা কিন্তু আমি মনে করব যে যদি এই লেভেলটা ব্রেক করতে না পারে তাহলে কিন্তু আমি এটাকে আবার স্টকটাকে সেল করব, আবার এই এরিয়াতেই কিন্তু আমি এটাকে আবার পজিশন অ্যাড করার চেষ্টা করব। আর এটা যদি আমি দেখি নেক্সট উইকের মধ্যে যদি এই এরিয়াটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমি আমার পজিশন আরো অ্যাড করার চেষ্টা করব, যেটার জন্য আমার টার্গেট থাকবে কিন্তু 4493 টাকা। ওকে, তো এইভাবে আমি আমার স্টক অ্যাড করা পছন্দ করব ডিভিস ল্যাবে। ওকে, তো এবার আসা যাক এসিসির উপরে। এসিসি কেমন পারফরমেন্স দিয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক, এসিসি কিভাবে পারফরমেন্স দিয়েছে। তো এসিসি আমার এখনো পর্যন্ত লসেই চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। তো 2134 টাকায় আমি ডিসকাস করেছিলাম, এখন দাম রয়েছে 2113 টাকা। কিছুটা সামান্য কিছু লস চলছে এখানে, এটা কোনো ব্যাপার নয়। আমার মনে হয় এটা কিন্তু এই যে 2034-এর লেভেলটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ আমি এটাকে হোল্ড করতে পারবো। আর 2034-এর নিচে যদি যায় তাহলে আমি এটা কিন্তু অ্যাভারেজ করব 1967-তে। আর যদি আমার এখান থেকে উপরে যায় আমি এটা এক্সপেক্ট করে চলছি 2390 টাকা কিন্তু আমার টার্গেটের জন্য যেতে পারে, প্রথম টার্গেটের জন্য যেতে পারে। এবার যে সেকেন্ড স্টকটা ছিল সেটা দেখে নেওয়া যাক, এশিয়ান পেইন্টস। তো এশিয়ান পেইন্টস একবার চেক করে নেওয়া যাক এশিয়ান পেইন্টস এর কি প্রাইস চলছে। তো এশিয়ান পেইন্টস দেখো, এশিয়ান পেইন্টস কিন্তু আমি ডিসকাস করেছিলাম 3244-এর লেভেলে, এখন কিন্তু দাম চলছে 3338 টাকা, সরি 3383 টাকা। তো এটা কিন্তু ভালো রকম একটা গ্রোথ দেখিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি। তো একবার দেখে নেবো কত টাকার গ্রোথ দিয়েছে এখানে। প্রায় দেখো 4.29% মতো কিন্তু এক মাসের মধ্যে আমার এটা গ্রোথ রয়েছে, যথেষ্ট ভালো গ্রোথ আমি বলবো। এখানে যথেষ্ট আমার ভালো গ্রোথ দিয়েছে এশিয়ান পেইন্টস, 4.29% মতো, যথেষ্ট বেটার। আর আমি এটা এক্সপেক্ট করে চলছি যে এশিয়ান পেইন্টস কিন্তু আমায় 3571 টাকার একটা টার্গেট দিতে পারে। আমার ফার্স্ট টার্গেট কিন্তু এটাই থাকবে। তো এবার যেটা আমি আসবো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপরে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক আমার কেমন পারফরমেন্স দিয়েছে সেটা একবার আমি চেক করে নেবো। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক আমি যেমনটা তোমাদের সাথে ডিসকাস করেছিলাম 1826 টাকায়, তো এখন সেটা প্রাইস চলছে দেখো 1886 টাকা। তো এখানেও কিন্তু আমি একটা ভালো রকম গ্রোথ দেখতে পাচ্ছি। আর প্রথমে দেখে নেওয়া যাক কত টাকার গ্রোথ আমায় এটা দিয়েছে। তো কেনার পরে দেখতে পাচ্ছ প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু আমার প্রফিট চলে গেছিল। এখন যেটা আমার প্রফিট দিচ্ছে সেটা হচ্ছে 3.27%-এর মতো কিন্তু আমার প্রফিট দিচ্ছে। আর আমার ফার্স্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক চলে এসছে, তো যেটা কিন্তু আমার ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করতে পারে 1902 টাকাতে। আর আমার সেকেন্ড টার্গেটের জন্য যাবে কিন্তু 1973 টাকা। ওকে, তো মোটামুটি আমি প্রত্যেকটা আপডেটই দিয়ে দিলাম। একমাত্র কিন্তু আমার এসিসি বাদে আমার কিন্তু প্রত্যেকটা স্টকই প্রফিটে রয়েছে। তো আমি এখান থেকে এক্সপেক্ট করবো এগুলো কিন্তু আরো গ্রোথ দিতে পারে। আর এবার আমি তোমাদের সাথে একটা স্টক ডিসকাস করতে চাই যেটা আমি পোর্টফোলিওতে অ্যাড করেছি আজকে। তো সেই স্টকটা আমি ডিসকাস করতে চাই। এটা জাস্ট আমি কোনো চার্ট দেখে আমি এটাকে
অ্যাড করিনি, যেটা মনে হচ্ছে এটা আমার যথেষ্ট ভালো কারেকশন হয়ে গেছে, যে কারণে আমি এটার মধ্যে এন্ট্রি করা পছন্দ করব। আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন হিসাবে কেউ কিন্তু নেবে না। আমি আমার পার্সোনাল পোর্টফোলিওতে অ্যাড করা এটাকে পছন্দ করব। কি কারণে পছন্দ করব আমি সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে তোমরা একটা স্টক নেওয়ার আগে সেটাকে ভালোভাবে অ্যানালাইজ করে নিতে পারবে, সেটাই আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনোভাবেই কিন্তু এগুলো রেকমেন্ডেশন হিসাবে নেবে না। যদি কেউ এইগুলোতে কোনো পজিশন বানাও তাহলে কিন্তু একজন অবশ্যই সেবি সার্টিফাইড বা এনএসসি সার্টিফাইড এক্সপার্টের সাথে কথা বলি, তবেই কিন্তু কোনো পজিশন বাড়াবে বা কোনো পজিশন কিনবে বা বিক্রি করবে। তো এখানে কোম্পানির নাম তোমরা দেখতে পাচ্ছ, ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। এটা কিন্তু একটা কেমিক্যাল সেক্টর। আমার মনে হয় কেমিক্যাল সেক্টর কিন্তু নেক্সট কয়েক মাসের জন্য ভালো পারফরমেন্স হতে পারে, যেখানে আমি টাটা কেমিক্যালেও কিন্তু আমার পজিশন করা পছন্দ করব টাটা কেমিক্যালের মধ্যে। কিন্তু ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা তো আমি আমার পজিশন আজকে আমি বিল্ড করেছি। মার্কেট ক্যাপিটাল খুব একটা ভালো নয়, যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে 25,000 কারোর উপরে কোম্পানি হতে হবে, কিন্তু আমি এটা সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমি না রেখেই এগুলোকে পারচেস করেছি। ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আমার মনে হয় বেটার পারফর্ম করতে পারবে, সেই কারণেই আমি মার্কেট ক্যাপিটালটা এখানে ইগনোর করেছি। 16,388 কোটি টাকার কোম্পানি। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ 16,388 কোটি টাকার কোম্পানি এটা। স্টক পি যেটা চলছে 59.5, আরওসি খুব ভালো রয়েছে 44.5, আরওই যেটা রয়েছে 33.2, ডেট টু ইকুইটি এখানে দেখতে পাচ্ছ জিরো, মানে ডেট টু ইকুইটি জিরো, মানে এটা হচ্ছে ডেট ফ্রি কোম্পানি। এটা একটা যেটা কিন্তু খুব ভালো ইন্ডিকেশন আমাদের জন্য। আর এখানে প্রমোটার হোল্ডিং যেটা তোমরা দেখতে পাচ্ছ 75%-এর কাছাকাছি। এবার আমরা টপ লাইন গ্রোথ আর বটম লাইন গ্রোথে চলে আসি একবার। তো এখানে তোমরা টপ লাইন গ্রোথ দেখতেই পাচ্ছ, সেরকম খুব একটা ভালো ইনক্রিজ না হলেও সেম জিনিসই মেনটেন করেছে, সেম সেলসই মেনটেন হয়েছে। এখানে 181 কোটি টাকার সেলস রয়েছে 2023 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে। তো আগের কোয়ার্টারে আমার 188 কোটি টাকার সেলস ছিল, আর আগের বছরের সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু 248 কোটি টাকার সেলস ছিল, যেটা কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়েছে। এখানে আমার কিন্তু প্রফিটেও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডিক্রিজ দেখতে পাচ্ছি। 52 কোটি টাকার প্রফিট রয়েছে এই সেপ্টেম্বর কোয়ার্টারে। আগের কোয়ার্টারে এই সেপ্টেম্বরে কিন্তু আমার 68 কোটি টাকার প্রফিট ছিল ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেডে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রফিটটাও কিন্তু একটু ডিক্রিজ হয়েছে। এবার আসা যাক ইয়ার অন ইয়ার গ্রোথে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2022 সালে আমার সেলস ছিল এখানে কিন্তু 685 কোটি টাকার, সেখানে আমার সেলসটা ইনক্রিজ হয়ে গিয়ে 936 কোটি টাকার সেলসে গিয়ে দাঁড়িয়েছে। এখানে আগের বছর যেটা প্রফিট ছিল 228 কোটি টাকার, এখানে এখন সেটা প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 295 কোটি টাকায়। আর 2018 সালে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেলস ছিল 241 কোটি টাকা, সেখান থেকেই কিন্তু এখন সেলস যথেষ্ট ভালো ইনক্রিজ করছে। আর নেট প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, যেখানে 49 কোটি টাকার প্রফিট ছিল সেটা কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে 295 কোটি টাকায়। তো যথেষ্ট ভালো কোম্পানি প্রোফাইল রয়েছে এখানে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ টপ লাইন গ্রোথ আর বটম লাইন গ্রোথ ইয়ার অন ইয়ার আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রয়েছে। আচ্ছা, এখানে এবার রিজার্ভটা যেটা তোমরা দেখে নাও, রিজার্ভ যেটা রয়েছে এখানে কিন্তু রিজার্ভ ভালোই রয়েছে, 1080 কোটি টাকার রিজার্ভ রয়েছে, সেখানে মাত্র বড়োই রয়েছে 3 কোটি টাকার। আর এবার আসা যাক হোল্ডিং প্যাটার্ন কি রয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এখানে হোল্ডিং প্যাটার্ন যেটা দেখতে পাচ্ছ যে আগের কোয়ার্টারে কিন্তু 74.98% মতো প্রমোটার হোল্ডিং ছিল, সেমই রয়েছে এই কোয়ার্টারেও সেমই রয়েছে। একটা টাইমে 94.65% মতো কিন্তু প্রমোটার হোল্ডিং ছিল, আর সেটা 2021 সালে, কিন্তু এখন সেটা 74.98% মতো এসে দাঁড়িয়েছে। যথেষ্ট স্ট্রং হোল্ডিং হিসেবেই ধরা যেতে পারে এটাকে। এখানে এফআই হোল্ডিং দেখো আগের কোয়ার্টারের থেকে কিন্তু এই কোয়ার্টারে ইনক্রিজ হয়েছে। আর ডিআইআই হোল্ডিং যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামান্য কিছু ডিক্রিজ হয়েছে। আর পাবলিক হোল্ডিংও কিন্তু সামান্য কিছু ইনক্রিজ হয়েছে, যেটা কিন্তু একটা নেগেটিভ দিক আমি হিসাবে ধরে চলি, যে পাবলিক হোল্ডিং যেখানে ইনক্রিজ হয় সেখানে কিন্তু আমি সেটাই পজিটিভ দিক হিসাবে ধরি না।
আমার যেটা পার্সোনালি মনে হলো যে ইয়ার অন ইয়ার গ্রোথটা কিন্তু ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভালো রয়েছে। সেক্টরের মধ্যে আমার কিন্তু ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। তো এবার চার্টটা একবার তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু যথেষ্ট একটা ভালো কারেকশন হয়েছিল এর আগে, যেটা আমি তোমাদের চ্যাটের মাধ্যমে শেয়ার করে দেবো। এই মান্থলি চার্ট তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে দাম ছিল দেখো প্রায় 2700 টাকার কাছাকাছি কিন্তু এখানে দেখো প্রাইস ছিল। ওকে, এখানে সেখান থেকে কিন্তু একটা শার্প কারেকশন এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। অনেকটাই কারেকশন এখানে, আমি তাও একবার স্কেল দিয়ে মেপে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো প্রায় 54% মতো কিন্তু কারেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে কিন্তু আমার মনে হয় ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে কিন্তু উপরের দিকে একটা মুভ ভালো রকম দেখাতে পারে। তো এই ছিল আজকে ইনভেস্টমেন্টের আপডেট, আর আমি নতুন কি শেয়ার আমার পোর্টফোলিওতে অ্যাড করছি এটাই আজকের আপডেট ছিল। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, ততক্ষণের জন্য টাটা।